বেশি দৌড়ে দৌড়ে যাওয়া যাবে না। 1 কিলোমিটার প্রবেশ করার পর থেকে মোবাইলের নেটওয়ার্ক পুরোপুরি চলে গেছে। যেহেতু এটা জঙ্গলের এলাকা, এখানে কিন্তু বন্যপ্রাণী থাকা অস্বাভাবিক কিছু নয়। 7 ডিগ্রি মানে এখানে। আর নিচে থেকে বাইক ভাড়া করে কত নিচে নামিয়ে দেয়, কতটা হাঁটতে হয় সেটাও দেখাবো আপনাকে। যে 27 কিলোমিটার ডিস্টেন্স আমি দেখাচ্ছি, চলুন আপনাদেরকে তাহলে আজকে লাইভ প্রমাণটা একটু দেখিয়ে দিই। হ্যালো বন্ধুগণ, সবাইকে হাওড়া স্টেশনের বাইরে থেকে গুড ইভিনিং। আজকে আমি আবারও চললাম সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 ফুট উচ্চতায় সেই ঝাড়খণ্ডের সেই বিখ্যাত পারশনাথ হিলে, যেটা পড়ছে গিরিডি জেলার মধ্যে। এখন পারশনাথের ভিউ কেমন সেটা আমারও দেখার ইচ্ছে অনেকদিন থেকে আছে। আর আপনাদের আমার পুরনো ভিডিওতে অনেক কমেন্ট পেয়েছি, বহু প্রশ্ন, সব কিছু প্রশ্নের উত্তর আজকে থাকবে এই ভিডিওতে। পারশনাথ পাহাড় হলো ঝাড়খণ্ড রাজ্যের মিনি মেঘালয়। সেটা কেন বলছি, সেটা আমার 6 মাস আগের ভিডিও যারা দেখেছেন তারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তখন ছিল বর্ষার সময়, এখন হচ্ছে শীতের সময়। তো তখনের পরিবেশ ছিল আলাদা, এখনের আলাদা। অনেক দিন থেকেই আমার মনে ইচ্ছে জাগছিল যে শীতের সময় পারশনাথের ওখানে কেমন পরিস্থিতি, কেমন ভিউ ওখানের। তো আজকে সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এর আগের বারে যখন আমি গিয়েছিলাম তখন আমার সঙ্গে ছিল আমার 2 বন্ধু, কিন্তু আজকে আমি টোটালি হচ্ছে একাই জার্নি করছি। আগের বারে গিয়েছিলাম আমি হাওড়া থেকে ছেড়ে যাওয়া মুম্বাই সিএসএমটি মেলে করে, যেটা ছাড়ে রাত্রি 11:35 এই হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কিন্তু এইবারে যাচ্ছি আমি অন্য ট্রেনে। আজকে আমি যাব যোধপুর এক্সপ্রেসে করে, মানে 11:25 টাইম রয়েছে। একদম 5টি প্ল্যাটফর্ম 9 নম্বর থেকে। এখন 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে হাওড়া কালকা মেল নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনটা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে দেবে এর যে পরে যোধপুর এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনটা। এই ট্রেনের একদম প্রথমের দিকে ইঞ্জিনের পরে পড়বে জেনারেল। এই যে দেখছেন লাইনটা, এটা হচ্ছে জেনারেলের লাইন। এরপরে আছে স্লিপার কোচ কয়েকটা, 6টার মতো। তারপরে বাকি যতগুলো আছে সব এসি, মানে এসিগুলো শেষের দিকে আর জেনারেল একদম সামনের দিকে। টোটাল 4টে জেনারেল কোচ আছে। আজকে আমি টিকিট কেটেছি জেনারেলে, 101 টাকা পড়েছে টিকিটে। কারণ সকালে আজকে তৎকালের জন্য ট্রাই করছিলাম, তৎকাল আজকে পাইনি, সেই জন্য বাধ্য হয়ে আজকে জেনারেল ট্রাভেল করছি। আর জেনারেল ট্রাভেল করতে হলে অনেকক্ষণ আগে থেকে আসতে হয়। এখন প্রায় 9 করে 100 জনের পেছনে পড়ে গেছি। আর মোটামুটি সিট পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। এখন ঘড়িতে বাজে 10:33, মানে ঠিক 1 ঘন্টা বাকি আছে। আর এখনই ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ট্রেনের জেনারেল কোচে জার্নি করলে ভিড় হওয়াটা স্বাভাবিক। আগে থেকে লাইনে দাঁড়ালেও ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করার পর প্রত্যেকটা জেনারেল কামরার গেটগুলো খোলা থাকায় লাইন দিয়ে দাঁড়ানো সবাই লাইন ছেড়ে হুড়োহুড়ি ফেলে দেয় ট্রেনের কোচে ঢোকার জন্য। প্রথমে দেখে সিট পাবো কিনা ভয় পেয়েছিলাম, একটু মন ব্যাকুল হয়েছিল ঠিকই, কিন্তু ভেতরে প্রবেশ করে দেখলাম অধিকাংশ সিট ফাঁকা। কারণটা আর কিছু না, যেহেতু লাইন ধরে 4টে জেনারেল কোচ, এক একটা জেনারেল কোচে প্রায় 72টা করে সিট আছে, মানে 72 গুণা 4, টোটাল 288টা সিট আছে। আর লাইনে দাঁড়িয়েছিল খুব জোর করে হলে 200 জন। আর এই একই টাইমে পাশে দেখুন 8 নম্বর প্ল্যাটফর্মে এখন চলে এসেছে হাওড়া থেকে মুম্বাইগামী সিএমএসটি মেল। আর এখন জেনারেলের লাইনে ভিড় দেখুন। এই ট্রেনের টাইম টেবিলটা সব থেকে ভালো। পারশনাথ যাওয়ার জন্য সব থেকে বেস্ট ট্রেন হচ্ছে এটাই। সিএমএসটি মেল দাঁড়ায় মাঝে টোটাল 8টা জায়গায়, মানে 8 জায়গায় হল্ট আছে। যেটাতে করে আজকে যাচ্ছি, এই ট্রেনের মাত্র 3 জায়গায় হল্ট আছে। আর পৌঁছানোর যে টাইম টেবিলটা সেটাও অনেকটা কম। ভোর 4টার সময় পৌঁছে দেবে এই ট্রেন একদম পারশনাথ স্টেশনে। একদম অন টাইমে, ঘড়িতে ঠিক 11:25 হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা হই আজকের গন্তব্য পারশনাথের দিকে। এই যোধপুর সুপারফাস্ট এবং মুম্বাই সিএসএমটি মেল ছাড়াও বেশ কিছু ট্রেন রয়েছে পারশনাথে যাওয়ার জন্য। কিছু ট্রেন ডেইলি চলাচল করে, কিছু ট্রেন সপ্তাহে কিছুদিন করে চলে। প্রত্যেকটা ট্রেনের ডিটেলস এবং টাইমিং এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, এবং এখন ডিসপ্লেতেও শো করছে, দেখতে পাচ্ছেন। আজকে আমার গল্পের সারথীর প্রথম স্টেশনে হল্ট রয়েছে বর্ধমানে রাত্রি 12:29। আপনারা চাইলে বর্ধমান স্টেশন থেকেও উঠতে পারেন, কিন্তু সিট পাওয়ার চান্স খুবই সীমিত। তারপর আসানসোল জংশনে সময় আছে 2:05 এবং 3:20 ধানবাদ জাংশন হয়ে একদম সোজা পারশনাথ। ঘড়িতে এখন সময় 4:05। হাওড়া স্টেশন থেকে 305 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন পৌঁছলাম পারশনাথ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে পৌঁছানোর সময় ছিল ভোর 4টে, তার জায়গায় 2-3 মিনিটের মতো লেট করেছে। ভোরবেলার টাইমে এখন যে ঝাড়খণ্ডের টেম্পারেচার পুরো দার্জিলিংয়ের মতো হয়ে গেছে। এখানে এখন সেই ঠান্ডা 6 ডিগ্রি থেকে 7 ডিগ্রির আশেপাশে হবে।
আর এই যে রাস্তাটা দেখছেন, এই যে ওভারব্রিজে ওঠার রাস্তাটা, এই ওভারব্রিজ দিয়ে উপরে উঠে ডান দিক দিয়ে বেরোলে স্টেশনের বাইরে বেরোনো যায়। একবার ট্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে সাথে সাথেই কিন্তু স্টেশনের বাইরে বেরিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি এখান থেকে গাড়ি ধরে নেওয়া ভালো। এইটাই হচ্ছে স্টেশনের এক্সিট। এই যে দেখুন স্টেশনের বাইরে আসছি, এখানে প্রচুর গাড়ি এখানে অপশন পেয়ে যাবেন সকালবেলায়। মোটামুটি ভোর 3টের পর থেকে না এখানে প্রচুর গাড়ি পাওয়া যায় দেখতে পাচ্ছি এখনের এই সময়। পরেশনাথ যেতে হলে প্রথমে পৌঁছতে হয় ওই যে পরেশনাথের যে ট্রেকিং পয়েন্ট আছে মধুবনে, তো সেখানে যাওয়ার জন্য এখান থেকে প্রচুর শেয়ারিংয়ের অপশন পাওয়া যাচ্ছে। এখান থেকে কত করে ভাড়া নিচ্ছে সেটা দেখি। আমি মারুতিটায় করে যাচ্ছি, এখান থেকে মধুবন পর্যন্ত 60 টাকা করে। আগে কিন্তু 50 টাকা নিত, এখন মনে হচ্ছে বেশি ট্যুরিস্ট এখানে বেড়ে গেছে, এই জন্য টাকাও বাড়িয়ে দিয়েছে। নতুন কি এখানের ইউনিয়নের নিয়ম বলছে 60 টাকা 70 টাকা এরকম করে নিচ্ছে এখন। এখানে কিন্তু অনেক হোটেল আছে স্টেশন থেকে একটু বাইরের দিকে বেরোলেই, কিন্তু রাতের এই সময় তো স্টেশনের বাইরে কোনো হোটেল দেখানো যাবে না। যত সকালে আমরা পৌঁছতে পারবো যত তাড়াতাড়ি, তাহলে আমাদের উপরে ট্রেকিং করে উঠতে সুবিধে হবে। ঘড়ির কাঁটা বলছে ভোর 4:26। আমি রওনা হয়েছিলাম পারশনাথ স্টেশন থেকে ঝাড়খণ্ডের গিরিডি জেলার মধুবনে, যেখান থেকে আজকে আমার পাহাড়ে ওঠার জন্য ট্রেকিং শুরু করতে হবে। আলোয়াধারী রাস্তা ভেদ করে যাওয়াকালীন সরল সুন্দর রাস্তা কখনো প্রবেশ করেছে ঘন ফরেস্টের মধ্যে দিয়ে, আবার কখনো ব্রিজ পার করে ছোট বড় কিছু পাহাড়ের গা ঘেঁষে অন্ধকারের মধ্যেই ছুটে চলেছে। দিনের বেলায় যারা এই পথে জার্নি করেছেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন, যেটা রাত্রের এই অন্ধকারে আমার ক্যামেরা রেকর্ড করতে পারছে না। এখনের সময় 5:07। এখন এসে পৌঁছালাম মধুবনে। এখানে দেখুন একটা ধর্মশালা আছে, জৈন ধর্মশালা। ভোর 5:12 থেকে এখানে লাইন দেখুন ওপরে পাহাড়ে চড়াই করার জন্য। মানুষ পুরো একদম পুরো গাদা, আর এইরকম এখানে পালকির ব্যবস্থা আছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর পাশে এখানে দোকান আছে, এখানে উপরে ওঠার জন্য লাঠি আর কিছু জোগাড় পাওয়া যাবে। লাঠি কাছে দে রেও इसका 10-10 वापस होता है शाम को। এখানে এই দোকান থেকে একটা লাঠি নিলাম, এটা পাহাড়ে উঠতে এটা সাহায্য করবে। আগেরবারেও যখন এসেছিলাম আগেরবারেও নিয়েছিলাম, 20 টাকা করে নিচ্ছে। যখন নিচে আসবো না এটা এখানে জমা দিয়ে দিলে আবার 10 টাকা ফেরত দিয়ে দেবে। আর এছাড়াও এখানে বহু জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এখানে দেখছেন ওপরে ওঠার জন্য এরকম ঠান্ডার মোজা, অন্ধকারে যদি ওপরে ট্রেকিং করতে অসুবিধা হয় তার জন্য লাইট পাওয়া যাচ্ছে। আর বর্ষার সময় এখানে আসলে এখানে রেনকোটও পেয়ে যাবেন। সকালের সময় এখানে গরম গরম চা পাওয়া যাচ্ছে দেখুন। রাস্তার ধারে এখানে কত সুন্দর একটা জৈন টেম্পল দেখুন, বিশাল বড় ভেতরটা। এখান থেকে বাইকেরও ব্যবস্থা আছে। এই যে ভোরবেলার এখনের এই টাইম থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে বাইকগুলো যাচ্ছে। এই পাহাড়ে যেখান থেকে চড়াই করা শুরু হচ্ছে, মানে যে মেন গেটটা আছে এন্ট্রি গেটটা, এখানে একটাই মাত্র এখন চায়ের দোকান খুলেছে। এখান থেকে গরম গরম 1 কাপ চা খেয়ে নিচ্ছি। এখানে ঘুরতে আসলে এখান থেকে যতটা সম্ভব নিচে থেকে হালকা ফুলকা খাবারগুলো নিয়ে নেওয়া ভালো। ওরে চলে গেলে না ওখানে সব কিছু ডবল রেট, জলের রেট ডবল, চায়ের রেট ডবল। এই 10 টাকা কাপ চা নিচ্ছে এখান থেকে, এটা উপরে 20 টাকা করে নেয়। আগেরবার যখন এসেছিলাম আমি দেখেছিলাম। প্রথমে ভাবছিলাম এখান থেকে হয়তো একা একা হয়তো উপরে উঠতে হবে, দেখছি এখন এই সময় এখান থেকে প্রচুর মানুষ এখান থেকে আসছে। এই যে সব ভাইয়েরা সব আসছে, এরা সব কোথা থেকে আসছে? ধানবাদ থেকে আসছে। তো আমি পায়ে হেঁটেই যাবো। আগেরবারে যখন এসেছিলাম তখনও পায়ে হেঁটেই গিয়েছিলাম। মাটির কাপে চা, টেস্ট বেশ ভালোই আছে। এই এন্ট্রি গেট থেকে সরাসরি যদি পারশনাথের মন্দির যাওয়া যায় তাহলে 9.65 কিলোমিটার। জল মন্দির যেতে হলে এখান থেকে 10 কিলোমিটার। আর চন্দ্রপুর টং যদি যেতে হয় তাহলে 11 কিলোমিটার, মানে এখান থেকে ডাইরেক্ট যদি যাওয়া হয়। যে এখান থেকে পালকিতে করে যাচ্ছে। যেহেতু এটা জঙ্গলের এলাকা, এখানে কিন্তু বন্যপ্রাণী থাকা অস্বাভাবিক কিছু নয়। আর এখানে বন্যপ্রাণী রয়েছে। এই যে দেখুন এখানে সাবধান বার্তা দেওয়া রয়েছে। এখানে এইদিকে বন্যপ্রাণী আছে, এইদিকে তো যাওয়া যায় না, এদিকে পুরোপুরি বারণ। এই যে দেখছেন বোর্ড লাগানো আছে। এটা হচ্ছে প্রথম চায়ের দোকান, এখানে একটা আছে আর এই একটা। এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। এখন বাজে সকাল 6টা। এখনও কিন্তু দেখুন এখানে সেই রকম পরিমাণে ফাঁকা হয়নি। এই ভোর তো শুরু হয়েছে, মানে সকাল 6টার সময়। আর এখনের যে টেম্পারেচার সেটা আপনাদেরকে দেখাচ্ছি লাইভ, একটু দেখুন 7 ডিগ্রি, মানে এখানেই। আজকের সময় পারশনাথে এত পরিমাণে টুরিস্ট আসে না, তার সত্ত্বেও কিন্তু এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই। পুরো রাস্তা একদম অন্ধকার, কুয়াশার মধ্যে দিয়ে বাইকগুলো সব উপরের দিকে এখন নিয়ে যাচ্ছে সবাইকে। আজ থেকে 6 মাস আগে যখন আমি এখানে এসেছিলাম, আপনাদের অনেকেরই কমেন্ট আসছে যেখানে মধুবনটা তো দেখালেন না, মধুবনটা কোনটা? আসলে যেই জায়গা থেকে আমি চড়াই শুরু করেছি না পায়ে হেঁটে, ওই যে গেটটা দেখালাম, ওই জায়গাটার নামই মধুবন। এখন জাস্ট অল্প একটু উঠে এসেছি। এখান থেকে দেখুন পুরো যে নিচের যে গিরিডি শহরের ভিউটা দেখা যাচ্ছে। প্রায় 1 কিলোমিটার উঠে আসার পরে বাম দিকে এখানে একটা মন্দির আছে, জৈন মন্দির। আজ থেকে যখন 6 মাস আগে বর্ষার সময় আমি এখানে এসেছিলাম তখনও কিন্তু এই মন্দিরটা ভিজিট করেছিলাম। তখন বৃষ্টির জন্য জায়গাটা কিন্তু একদম অপূর্ব লাগছিল, মানে জাস্ট বোঝাই যাচ্ছিল না, চারিদিকে মেঘ ধোঁয়াশা
আর এখন শীতের সময় ঠান্ডা থাকলেও না সেই রকম পরিমাণে কুয়াশা এখন দেখতে পাওয়া যাচ্ছে না, উপরে গেলে হয়তো দেখতে পাবো। আর এই যে পেছনে মন্দির দেখছেন, এটা হচ্ছে কলিকুণ্ড মন্দির। এখানে ভেতরে আমি যাচ্ছি না, কারণ জুতো পরে আছে, ভেতরে ঢুকতে গেলে জুতো খুলে ভেতরে এন্ট্রি করতে হয়। তো চলুন এখান থেকে উপরের থেকে এগোই, তাড়াতাড়ি পায়ে হেঁটে না যদি এগোই না অনেকটা দেরি হয়ে যাবে। প্রায় 1.5 কিলোমিটারের মতো উপরে উঠে আসার পরে এখানে কয়েকটা আদিবাসীদের ঘর আছে, এখানে সামনে এখানে একটা চায়ের দোকান আছে, এখানেও সব কিছু পাওয়া যাচ্ছে। এই জায়গাতে আসার পরে বাম দিকে এখানে খুব সম্ভব একটা ক্যাম্পের কোনো এরিয়া হবে, এরকম কাঁটাতারের জাল দিয়ে ঘিরে দিয়েছে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে যে পাহাড়ের প্রথম ভিউটা দেখতে পাওয়া যায় না, অপূর্ব লাগে। এইমাত্র কইটুকু ক্রস করতে পেরেছি, দেখুন এখানে এই পার্শ্বনাথের মন্দির, এখনও 7 কিলোমিটারের মতো এখান থেকে বাকি আছে। এই ক্যাম্পের পাশ থেকে যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে, সব থেকে বড় যে পাহাড়ের চূড়াটা, ওটাই হলো চন্দ্রপ্রভু টং, যেটা আমি আগেরবার ভিজিট করতে পারিনি। তো এইবারে চেষ্টা করব ওই জায়গায় যাওয়ার, এই জন্য খুব ভোর থেকে আজকে চড়াই শুরু করে দিয়েছি। তো চলুন এখন সামনের দিকে এগোই। পাশে দেখতে পাচ্ছেন এইরকম পুরো জঙ্গল, এখানে জঙ্গলে হাতি আছে, বাঘ আছে। বাঘ বলতে ওই ছোটোখাটো ওই যে লেপার্ডগুলো হয় না, চিতাবাঘের মতো যেগুলো, ওগুলো এখানে দেখতে পাওয়া যায়। তার সাথে আগেরবার যখন আমি এসেছিলাম তখন আমাকে বলছিল এখানে জঙ্গলি ভালুক আছে। তো জানি না ওটা আমাকে এখানে যে লোক ভয় দেখাচ্ছিল না সত্যি সত্যি আছে। আমি কিন্তু দেখিনি, আগেরবারও দেখিনি। আজকে যদি কিছু দেখতে পাই সেটা আপনাদেরকে বলবো। এটা হচ্ছে ঝাড়খণ্ড সরকারের বোর্ড লাগানো আছে, এইদিকে হচ্ছে জঙ্গল, এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে মানুষ যায় না সচরাচর, এই রাস্তা দিয়ে একমাত্র বাইক যায়। আর এখানে দেখুন কত রকম বোর্ড লাগানো আছে, এখানে দেখুন এই যে লেখা আছে মধুবনের ধর্মশালা। এই দিকে না, এই যে রাস্তাটা চলে গেছে না বাম দিকে, এই দিক দিয়ে সোজা একদম নিচে মধুবনের ধর্মশালার দিকে নেমে যায়। এই জায়গা থেকে ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে চন্দ্রপ্রভু টং। এখনও তো কিছুই হাঁটতে পারিনি, এখনও বহু রাস্তা বাকি, বহু রাস্তা। এই রাস্তার আর শেষ নেই। আগেরবার যখন এসেছিলাম তখন আমি ভিডিওতে বারবার করে বলছিলাম এখানে খালি কিলোমিটারের যে মাইলস্টোনগুলো সেগুলো দেওয়াই রয়েছে, রাস্তা শেষ হতে চায় না এখানে আসলে। জানি না এগুলো ঠিক কি ভুল। এক একটা জায়গাতে রাস্তা এতটাই ঢালু না, পায়ের পুরো গতি বন্ধ হয়ে যাচ্ছে বললেই চলে, মারাত্মক খাড়াই। ওই নিচে থেকে এইটুকু আসতে আমার 5 মিনিট টাইম লাগলো। এই জায়গাতে একটা হচ্ছে দিদি কাজ করে, এটা হচ্ছে চায়ের একটা স্টল। আগেরবার যখন এসেছিলাম এখানে ঘুরতে, এখানে চা খেয়েছিলাম। কিন্তু বর্ষার সময় এই জায়গার সৌন্দর্য ছিল একদমই আলাদা, আর এখনের আলাদা। ওপরে যদিও বা কুয়াশায় মেঘের একটা ঘনত্ব দেখতে পাচ্ছি এখন থেকে। এই রাস্তার দুধারে জঙ্গলে কিন্তু প্রচুর বানর আছে, একটু সাবধানে এখানে আসলে একটু ঘোরাফেরা করবেন। এই যে দেখুন ভেতরে এখানে লুকিয়ে বসে আছে, মানে বুঝতেই পারবেন না এই দৌড়েছে। আগের বারে যখন এসেছিলাম এখানে ঝর্ণা তখন ছিল না, জল শুকনো হয়ে গিয়েছিল। এখন বেশ কিছুটা নিচে থেকেই মানে আওয়াজ পাচ্ছি একটা জলের শব্দ। তো এখানে দাদাদেরকে জিজ্ঞেস করলাম, বললো এখানে পাশে একটা ঝর্ণা আছে, চলুন ওটা দেখি। কত পালকি এখানে। এই জায়গাতে এসে প্রচুর খাবারের অপশন পেয়ে যাবেন এখানে। भैया पालकी का कितना ले रहे हो अभी? 6,000। आने जाने का या ले जाने का? आने जाने का। আগে যখন এখানে এসেছিলাম তখন এখানে পালকিতে করে উপরে নিয়ে যাওয়ার জন্য নিত 4,500 থেকে 5,000 টাকা। তো এখন ঠান্ডার সময় এখন নিচ্ছে 6,000, মানে উপরে নিয়ে যাবে আবার নিচে নিয়ে এসে ছেড়ে দেবে। প্রচুর কিন্তু কষ্ট। এই যে টাকাটা নিচ্ছে না, এটা কিন্তু জলে দিয়ে দেওয়ার মতো নয়, কারণ পায়ে হেঁটে উঠতে যেখানে দম বেরিয়ে যায়, সেখানে দুটো মানুষ কাঁধে করে নিয়ে উপরে আসা, এটা কিন্তু মুখের কথা না। আর এই যে দেখুন এখানে ঝর্ণা, জল এখানে এখন অল্পই রয়েছে। ঝর্ণার সামনে এখানে জল খেতে আসে এরা। এই দিক দিয়ে ঘুরে যাওয়ার থেকে এখান দিয়ে একটা শর্টকাট আছে, এই শর্টকাটে করে আগেরবারে যখন আমি এসেছিলাম তখন আমি এই শর্টকাট ধরে উপরে গিয়েছিলাম। তখনের সময় ছিল প্রচণ্ড পিছল কাদা, কারণ বর্ষা ছিল তখন। এখন বর্ষাকাল নয়, এখন পা পিছলো বা সেরকম এখান থেকে ভয় নেই। তবুও এই পাথুরের রাস্তায় হাঁটাহাঁটি করতে গেলে ওই যে ট্রেকিং শ্যু আছে ওগুলো পরে আসতে হবে। আর তা না হলে যে নর্মাল শ্যুগুলো একটু মানে নতুন কোয়ালিটি হলো না, তাহলে পা পিছলে আবার ভয় থাকে না। এ বাবা, কোথা দিয়ে আসলাম, রাস্তার কোনো চিহ্ন নেই। ওই জায়গাটা ঝর্ণাটা দেখালাম, ওই দিক দিয়ে শর্টকাট নিয়ে এই সোজা এইদিকে রাস্তা চলে গেছে উপরের দিকে। ছোটোবেলা থেকেই আমার একটু অ্যাডভেঞ্চার পছন্দ, এইসব বন জঙ্গল পাহাড় নদী এইসব জায়গায় বেশ ট্রেকিং করে যেতে বেশ ভালোই লাগে। এই রাস্তা দিয়ে আপনাদেরকে আসার জন্য আমি সাজেস্ট করব না, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ, খাড়াই। একবার পা পিছলে হলে সোজা নিচে চলে যাবেন। ও মাই গড, কোথায় চলে আসলাম, কোথাও কোনো রাস্তা নেই দেখতে পাচ্ছেন, চারিদিকেই জঙ্গল। মানে চলে তো এসেছি এখান দিয়ে শর্টকাটের জন্য, কিন্তু ওপরে রাস্তা দিশে করে পাচ্ছি না। এই দেখুন কোনো রাস্তা নেই। শর্টকাট নিয়ে অনেকটা রাস্তা বাঁচিয়ে দিয়েছি, প্রায় 20 মিনিটের মতো সময় সেভ হয়ে গেছে।
সময় বাঁচানোর চক্করে শর্টকাট নিতে গিয়ে হাঁপিয়ে গেছি। এখন কিছুক্ষণ করে বসে বসে যেতে হচ্ছে। আগেরবারে যখন এখানে এসেছিলাম তখন ছাতা হাতে থাকার জন্য এবং রেনকোট পরেছিলাম, যার জন্য উঠতে বেশ কষ্ট হয়েছিল। বেশি দৌড়ে দৌড়ে যাওয়া যাবে না। এইবারে আপনাদেরকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা শেয়ার করব, যেটা আগেরবারে আমার ভিডিওতে আপনারা ভরে ভরে কমেন্ট করেছেন। এখানে আসলে আপনারা বাইক নিয়ে আসতে পারবেন কিনা, আর যদি নিয়ে আসেন সেটা সেফ কিনা। এখন যে জায়গাটা এসে পৌঁছেছি এটা হচ্ছে 3 মাইল। এই জায়গাটা এখান থেকে শীতলনালা, পারশনাথ মন্দির সব কিছু ডিস্টেন্স দেওয়া আছে দেখছেন। আর এত দূর আমরা এসেছি সমতল রাস্তায়। এই জায়গাতে এসে এখান থেকে সিঁড়ির ধাপ শুরু হচ্ছে। এই জায়গা দিয়ে দেখুন কীভাবে বাইকগুলো নামছে। বাইক নিয়ে আসলে এইরকম সিঁড়ির ধাপ ভেঙে উপরে উঠতে হবে। উপরে গিয়ে কিন্তু সিঁড়ির ধাপ আরও অনেক বেশি। চলুন আপনাদেরকে দেখাবো। তো যারা জিজ্ঞেস করতেন যে এখানে আসলে বাইক নিয়ে আসতে পারবেন কি না, তো এই জিনিসগুলো আপনাদের যে দেখালাম না, এরপরে আপনারা ডিসাইড করুন আপনারা এখানে বাইক নিয়ে আসবেন কি না। তবে একটা জিনিস আপনাদেরকে আমি আগে থেকেই বলে দিই, এই রাস্তা দিয়ে বাইক যদি নিয়ে আসেন না, হয় নিচে পড়ে মারা যাবেন, আর তাছাড়া বাইকের যে এমন অবস্থা হবে না, ওটা বাড়িতে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। এখানে প্রত্যেক 1 কিলোমিটার এরকম একটা করে চায়ের দোকান পেয়ে যাবেন। আগেরবারে যখন আমি এসেছিলাম বর্ষার সময়, এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে চা খেয়েছিলাম। এই যে দেখুন আবার কয়েকটা বাইক আসছে। নিচে থেকে আপনারা বাইকে আসলে এই জায়গাতে এসে ডান দিকের দিকে এটা হচ্ছে পারশনাথের দিকে চলে যাচ্ছে, এইদিকে বাইকে যাওয়া যায়। আর এই যে রাস্তাটা এটা হচ্ছে গৌতম স্বামী টঙ্কের দিকে যাচ্ছে, এইদিকে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। এখান থেকে পারশনাথের মন্দির এখনও 4.15 কিলোমিটার। এখানেও পাশে একটা ঝর্ণা আছে, এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। এই রাস্তায় পায়ে হেঁটে জার্নি করাকালীন শরীর ক্লান্ত হলে এইরকম ছোট ছোট জলের ন্যাচারাল স্রোত দেখতে পাবেন। ছোট ছোট ঝর্ণা বলছে এগুলোকে, এটার নাম হচ্ছে শীতলনালা। তো এইরকম জায়গায় বসে কিছুক্ষণ করে সময় কাটানো যায়। আর জলটা যে দেখছেন, জলটা একদম স্বচ্ছ পরিষ্কার, এতটুকু নোংরা নেই, একদম ন্যাচারাল মানে পিওর ওয়াটার। এখান থেকে এই জলটা খাওয়াও যায় বলছে, কিন্তু নিচে জলটা একটু যদিও নোংরা। আর নিচে দোকান থেকে এরকম একটা এরকম ফ্রুটির মতো নিয়েছি জুস, 10 টাকা লেখা আছে এমআরপি, কিন্তু এখানে নিচ্ছে 20 টাকা করে। এই রাস্তায় এতটাই কষ্টকর, বয়স্করা বেশিরভাগ সব পালকির সাহায্য নিচ্ছে। আর পালকিতে এখানে বিভিন্ন রকম রেট, ওজন বেশি ভারী হলে তাকে আবার 7,000, 7,500 এরকম সব রেট করছে। এই বললো, আলোচনা করছে, শুনতে পেলাম নিচে। অনেকে তো এই নিয়ে মানে ঝগড়াও লেগে গেছে দেখতে পাচ্ছি। তো এখান থেকে এখনও স্বামী গৌতম ঢং পর্যন্ত পৌঁছতে অনেক বাকি। ওখান থেকে আবার 3 দিকে 3টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। অনেকগুলো ঘন্টা পায়ে হেঁটে উপরে এসেছি, অবশেষে এখন হচ্ছে ক্লান্ত। অনেক কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করার আছে। আমি সকাল থেকে যখন থেকে উঠেছি না, মানে 1 কিলোমিটার প্রবেশ করার পর থেকে মোবাইলের নেটওয়ার্ক পুরোপুরি চলে গেছে। এখনও পর্যন্ত কোনো নেটওয়ার্ক নেই। বাড়িতে অনেকবার ট্রাই করেছি ফোন করার, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছি না। কখনো নেটওয়ার্ক আসছে, কিন্তু সেই নেটওয়ার্ক কোনো কাজের না, ফোনও যায় না, ইন্টারনেট তো চলেই না একদম। আমার তো জিও সিম, আমার তো নেটওয়ার্ক একদমই নেই। এখানে এক ভাইকে জিজ্ঞেস করলাম, ওর হচ্ছে ভিআই আছে, এয়ারটেল আছে, মানে কোনো সিমেই নেটওয়ার্ক পাবেন না এখানে আসলে। তো এত সুন্দর একটা জায়গা, এত মানুষ এখানে ঘুরতে আসে, এখানে কিন্তু লোকালে কিছু নেটওয়ার্ক বসানোর দরকার আছে। আর এখানে পাহাড়ে এখানে অনলাইনের ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু এখানে অনলাইন আসলে এখানে করতে পারবেন না। এখানে আসলে হাতে অবশ্যই ক্যাশ নিয়ে আসতে হবে। একটা এখান থেকে ওয়ারেস নিয়েছিলাম, যেটা 20 টাকা নেয় নিচের মার্কেটে, সেটা এখানে 40 টাকা নিচ্ছে। সব মানুষই এখানে যারা আসছে পায়ে হেঁটে কিংবা পালকিতে, সবাই রেস্ট নিয়ে আসছে। এখন আমি চলে এসেছি স্বামী গৌতম টঙ্কের সামনে। এখান থেকে পারশনাথের ভিউটা দেখুন। এই যে দূরে ওটা হচ্ছে পারশনাথের পাহাড়। ওখানে যেতে কিন্তু এখনো বেশ কাঠখড় পুরোতে হবে। বর্ষার সময় যখন এসেছিলাম জায়গাটাতে, তখন পুরো জায়গাটা না পাহাড়ের একটা স্বর্গের মতো লাগছিল। এখন সেই জিনিস আর দেখতে পাচ্ছি না, কিন্তু ঠান্ডা বেশ ভালো রয়েছে। রোদও যেমন আছে, প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডাও আছে। যেহেতু এটা একটা শীতের সিজন, এখন হচ্ছে ঘোরার সময়, সেই জন্য এত পরিমাণে মানুষ এখানে আসতে দেখতে পাচ্ছেন। মানে ভোর 3টা থেকে মানুষ এখানে আসা শুরু করেছে, এখনও নিচে থেকে উঠছে, যেটা আমি হচ্ছে দেখতে পাচ্ছি না উপর থেকে নিচে। আমি যে আগের ভিডিও আপলোড করেছিলাম কয়েক মাস আগে, তখন কয়েকজন কমেন্ট করেছিলেন যে 27 কিলোমিটার ডিস্টেন্স আমি দেখাচ্ছি যাওয়া আসা,
এটা আসলে ভুল, রাস্তা আরও অনেকটা কম। চলুন আপনাদেরকে তাহলে আজকে লাইভ প্রমাণটা একটু দেখিয়ে দিই। নিচে থেকে মধুবন থেকে যেখান থেকে আমি আসছি, এই যে দেখুন 9 কিলোমিটার আমি পায়ে হেঁটে উপরে আসছি। আর এখান থেকে দেখুন, এখান থেকে চন্দ্রবাবু টং যেটা হচ্ছে 3 কিলোমিটার পড়ছে, মানে 3 কিলোমিটার যেতে হবে প্লাস 3 কিলোমিটার আসতে হবে, মানে 6 কিলোমিটার আসা যাওয়া। এখানেই হয়ে গেল 15 কিলোমিটার। তার সাথে এখানে পারশনাথের মন্দির হচ্ছে 1.5 কিলোমিটার, প্লাস এখানে যে জল মন্দির আছে এই নিচের দিকে যেতে হয়, ওটা হচ্ছে 1 কিলোমিটার পর 2 কিলোমিটার আসা যাওয়া। তারপরে আবার পারশনাথ মন্দির থেকে নিচে যাওয়া 9.65 কিলোমিটার, যেটা দেখিয়েছিলাম এখানে আসার সময়। তাহলে টোটালটা করে নিন, ওই 26 পয়েন্ট, মোটামুটি 5 কিলোমিটার হচ্ছে আশেপাশে 26.5-এর মতো। আমি 27 বলেছিলাম, ভুল কিছু বলিনি। তো আপনারা যারা বলেন না যে বাড়িয়ে বাড়িয়ে বলি, থামলে বাড়িয়ে বাড়িয়ে লিখি, এখানে একটা ক্যালকুলেশন একটা আছে, জায়গায় জায়গায় যে হিসাবে দূরত্ব যেভাবে মাপ করে দেওয়া আছে না, তার হিসাবে 27 কিলোমিটার হয়। সেটা আমি আগেরবার যখন ভিডিও পোস্ট করেছিলাম তখন আমি সেখানে দিয়েছিলাম। তো এখন এই যে স্বামী গৌতম টং আছে, এখান থেকে এখন চলেছি চন্দ্রবাবু টঙ্কের দিকে, যেটা আমি আগেরবার ভিজিট করতে পারিনি। এই অপোজিটে গেলে পারশনাথের মন্দির, আর এইদিকে এই রাস্তা দিয়ে আসা হলে এইদিকে চন্দ্রবাবু টং। রাস্তা দেখুন এইরকম একদম সরু রাস্তা, সবগুলোই সিঁড়ি, একদম খাড়াই উপরের দিকে উঠে গেছে। এই টঙ্কে না আসলে এখান থেকে পারশনাথ মন্দিরটা যে কত সুন্দর দেখায় সেটা জানা যায় না। কতটা খাড়াই সিঁড়ি দেখছেন। যেই পাহাড়টা প্রথমে দেখালাম ভাবলাম এটাই হয়তো চন্দ্রবাবু টং, চলে হয়তো আসছে, কিন্তু উপরে উঠে দেখি ও বাবা, এতে কিছুই না, এটা তো ট্রেলার। এই যে দেখছেন একদম পাহাড়ের গা ঘেঁষে এরকম সিঁড়ি, ভীষণ ভয় লাগে এসব রাস্তাগুলো দেখলে। আগেরবার আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন ওপরে কটার সময় এসে পৌঁছেছি। স্বামী গৌতম টঙ্গেতে পৌঁছে গেছি 10টার সময়। এখন আসলাম চন্দ্রবাবু টং, এখানে আসতে আমার সময় লেগে গেছে 30 মিনিট। এখন বাজে 10:28। এখান থেকে আবার যেখান থেকে এসেছিলাম গৌতম স্বামী টঙ্কে, ওখানে যেতে আরও 30 মিনিট লাগবে, মানে 11টা এখানেই বেজে যাবে। তারপর জল মন্দির আছে, ওর সাথে পারশনাথের মন্দির আছে, টোটাল সব জায়গাগুলো পরিক্রমা করতে বেশ কিন্তু ভালো সময় লাগে। তারপর নিচে আবার নামতে হয়। তো সব কিছুই এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের, কোনো কিছুই বাদ দেবো না। এই যে নিচের যে পাথরগুলো আছে না মন্দিরের আশেপাশে, পায়ে মোজা পড়ে আছি, তারপরও পায়ের নিচের তালুগুলো পুরো বরফ হয়ে যাচ্ছে। চন্দ্রবাবু টং থেকে ফিরে এসে এখন আমি আর স্বামী গৌতম টংকে যাচ্ছি না, কারণ এই দিক দিয়ে অনেক ঘোরা রাস্তা, মারা যাবো পুরো সিরিয়াস বলছি। এই জায়গা দিয়ে দেখুন একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে জল মন্দিরের দিকে, লেখাও রয়েছে। এই রাস্তা দিয়ে জল মন্দিরে নামা যায়। চন্দ্রবাবু টং থেকে আস্তে আস্তে 4 জায়গায় নিম্বু পানি খেয়েছি, আর এত ঠান্ডা গলা ধরে গেছে। জল মন্দিরটা রাস্তা এই না নিচে বলা। এই জায়গাতে এসে দুটো রাস্তা আছে, একটা চলে যাচ্ছে এইদিকে, একটা টঙ্কের দিকে। এইদিকে গেলে হবে না, এই নিচের রাস্তা দিয়ে নামতে হবে। পাহাড়ে উঠতে যতটা কষ্ট, নামতে ততটা মজা। নামার সময় কোনো চাপ নেই, নিচের দিকে মুখ করুন, কিন্তু একটু ব্যালেন্সটা রাখতে হয়, না হলে দেওয়ালে ছবি। এই যে দেখুন এইটা হচ্ছে জল মন্দির, আর ওই উপরে রয়েছে পারশনাথের মন্দির। এই জল মন্দির দিয়ে ওইদিকে উপরে উঠে পারশনাথে যাব। প্রত্যেকটা রাস্তার মোড়ে এরকম ডাইরেকশন দেওয়া আছে, কোনো অসুবিধা নেই যেতে। একদম জল মন্দিরের সামনে চলে আসলাম। ওই দিকের ওই দূরের রাস্তা দিয়ে দেখুন কত মানুষ উঠছে নামছে, আর আমি যাব এই দিক থেকে ভেতর দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বাইরে বেরোবো। জল মন্দিরটাও কভার করে এখন সেই ফিরে আসলাম সেই গৌতম স্বামী টঙ্কে। এখান থেকে আবার পারশনাথ, এখনও 1.5 কিলোমিটার। আর এখনের ঘড়িতে সময় 11:40। 5 মিনিট রেস্ট করব, টানা হাঁটা যাবে না। প্রথমের দিকে যেই স্পিডে উঠছিলাম, যত দেরি হচ্ছে না আস্তে আস্তে পায়ের গতি একদম স্লো হয়ে যাচ্ছে।
কটার সময় গিয়ে ওখানে পৌঁছোই সেটা দেখাবো। এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে ওখানে খাওয়ার হোটেল রয়েছে কিনা, থাকার জায়গা রয়েছে কিনা, সব কিছুই বলবো আপনাদের। আগেরবারও যখন আমি ঘুরতে এসেছিলাম 6 মাস আগে, তখন আমি এই জায়গা থেকে এই ভিউটাই দেখিয়েছিলাম। মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয়, এই কুয়াশা, এই আবার হচ্ছে রোদ, নিচের যেগুলো এখন দেখা যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে এগুলো পুরো ক্লিয়ার হয়ে যায়। এখন এর সময় হচ্ছে দুপুর 12টা, এখন এর সময় দেখতে পাচ্ছেন এত কুয়াশা। একটু আগে কিন্তু রোদ ছিল, এখন রোদের লেশ একটুও নেই, পুরো কুয়াশা ঢেকে গেছে। এখান দিয়ে একটা শর্টকাট নেমে গেছে নিচের দিকে, জায়গাটা জাস্ট দেখুন কি ভয়ঙ্কর। 3 জন এখান থেকে নামলো। প্রথমের দিকে অনেক শর্টকাট নিয়েছি ওঠার সময়, কিন্তু এখন হাতে পায়ের অবস্থা খুবই খারাপ, হাত পা কাঁপছে জাস্ট রীতিমতো। এখন যদি এই লম্বা শর্টকাটটা নিতে যাই না, তাহলে সোজা ওপর থেকে একদম নিচে বাড়ির দেওয়ালে ছবি একদম সেঁটে যাবে। প্রচুর হনুমান এখানে, হনুমান, বাঁদর, ওদের থেকে কিন্তু সাবধান, বারবার করে বলছি। যত এগিয়ে আসছি পারশনাথ মন্দিরে যাওয়ার রাস্তা শেষ হচ্ছে না। এখনও দেখুন মন্দির সামনেই দেখাচ্ছে। জীবন জাস্ট পুরো বেরিয়ে যাচ্ছে, আর পা এগোচ্ছে না। বসে বললাম এখানে, বাড়িতে গিয়ে আবার ট্রিটমেন্ট করতে হবে। আগের বাড়ি যখন এসেছিলাম তখন বাড়িতে গিয়ে তেল মাসাজ, ওষুধ, জ্বরের জন্য প্যারাসিটামল, গা ব্যথার জন্য অনেক কিছু খেয়েছিলাম। এবারও সেম। এখন প্রায় পরশুনাথ মন্দির তার সামনে চলে এসেছি। এই যে দেখছেন সামনে মন্দির, ওই যে ওপরে, এই নিচে এখানে কিন্তু প্রচুর অপশন পেয়ে যাবেন খাওয়ার, যেটা অন্যান্য জায়গায় কোথাও ছিল না। এই মন্দিরের নিচে এখানে গাদা অপশন আছে খাওয়ার। কী কী খাবার পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের আগে মন্দিরটা চলুন দর্শন করি, তারপরে দেখাবো। এটাই হলো সেই পারশনাথ মন্দির। আজ থেকে 6 মাস আগে এসেছিলাম, তখন জায়গাটা ছিল একদম খালি। মানুষের কত ভিড় দেখতে পাচ্ছেন তো, মানে নিচেও যত ভিড়, তার থেকে মন্দিরের ওপরে বেশি ভিড়। আগে যখন এসেছিলাম বর্ষার সময়, তখন পুরো খালি খালি ছিল জায়গাটা। জৈন ধর্মে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এখানে আসছে। পুরো পারশনাথ পাহাড় জুড়ে মেলা চলছে এখন। আর এখনের এই যে সময়টা, এটা হচ্ছে সিজন, ঘোরার সিজন। এইবারেও সেই আগের বারের মতো সেম জায়গায় সেম পোজে দাঁড়িয়ে এখানেই ভিডিও শেষ করেছিলাম এইভাবে। কিন্তু আগেরবারে এখানে কটায় পৌঁছেছিলাম এখানে, সেটা আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন কমেন্টে। তো এখনও টাইমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 12:42। তো এখন এই মন্দিরের দর্শন কমপ্লিট হলো। এরপরে নিচে নামবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়াটা কোথায় করেছিলাম আগেরবারে কিছুই দেখায়নি। নিচে খাওয়ার অনেক অপশন আছে। মন্দির থেকে অল্প নিচে নামলেই এইরকম খাবারের প্রচুর দোকান পেয়ে যাবেন এখানে লাইন ধরে, যেটা অন্য জায়গায় কিন্তু ছিল না। যে ফল টল সব কিছু পাওয়া যাচ্ছে। যারা উপাস করছেন তাদের জন্য এখানে ফল আহারের জন্য ব্যবস্থা আছে। খাওয়ার অপশন বলতে প্রত্যেকটা দোকানে 19-20 একই রকম পাওয়া যাচ্ছে, কিন্তু দোকান প্রচুর আছে এখানে। আগেরবার এই দোকানটাতে খেয়েছিলাম। এখানে 1 প্লেট চানা খেতে গেলে 40 টাকা দিতে হচ্ছে। এর সাথে বললাম যে 2টো পকোড়া দিয়ে দাও, 50 করে দাও, দেবে না, ওটা আলাদা করে নিতে হবে। প্রথমে ভাবছিলাম হয়তো অল্পই দেবে, অনেকটাই দিয়েছে। প্লেটটাও বেশ বড় আছে, ভর্তি প্লেট। নামার সময় কিন্তু যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাওয়ার দরকার নেই। মন্দির থেকে নিচে নামলেই বাম দিকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে একদম নিচে যাওয়া যায়। এটাই হচ্ছে শর্টকাট রাস্তা। যেই রাস্তা ধরে আমরা আসছি ওই রাস্তা ধরে প্রচুর আবার হাঁটতে হয়। এখন মন্দির থেকে এখন নিচে নামতে শুরু করেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখনের সময়টা দেখিয়ে দিই, এখন বাজে 1:13। ওখান থেকে ওঠার সময় হচ্ছে উঠেছিলাম 5টা থেকে। 5টা থেকে পায়ে হাঁটছিলাম, এখানে এসে পৌঁছলাম যেই টাইমটা দেখালাম আপনাদের। এখন 1:13 এখান থেকে নামতে শুরু করছি। উঠতে যে পরিমাণে সময়টা লাগে, নামতে কিন্তু সেরকম সময় লাগে না, অনেক কম সময় লাগে। दादी पोज दे रही है क्या? আর নিচে থেকে বাইক ভাড়া করে এই পারশনাথে আসলে কত নিচে নামিয়ে দেয়, কতটা হাঁটতে হয় সেটাও দেখাবো আপনাদের। আসার সময় বলতে ভুলে গেছি, বাইকে 500 টাকা করে নেয় একজনের, ওপরে নিয়ে আসতে। এই যে নিচের এই জায়গাটা দেখছেন, এখানে সব বাইকগুলো সব দাঁড়িয়ে আছে। মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার নিচে এখানে গাদা বাইক দাঁড়িয়ে আছে। এখান থেকে যেতে চাইলে যেতে পারেন যাওয়ার সময়, কিংবা আসার সময় যদি আসতে চান তাহলে এই জায়গাতেই এসে ওরা নামাবে। এখান থেকে 1 কিলোমিটার পায়ে হেঁটে ওপরে মন্দির পর্যন্ত যেতে হয়। তো আমি দেখছি, জিজ্ঞেস করি কত নিচ্ছে, কারণ পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ। আসার সময় যে আসছিলাম না, পা পুরো ব্যথা হয়ে গেছে, চামড়া জাস্ট লাল হয়ে গেছে। এই ক্যাম্পের পাশ দিয়ে এরকম সিঁড়ি নিচে নেমে গেছে। ওই দিক থেকে ঘুরেও নামা যায়, কিন্তু এই শর্টকাটটা ভালো। ওই যে বাইকগুলো আছে জিজ্ঞেস করলাম, ওঠার সময় বলছে 500, নামার সময় জিজ্ঞেস করেছি বলছে 500, একদম বলছে 400। আগে যখন এসেছিলাম তখন 250, 300 এরকম নিত। তো 300 যদি নিয়ে নিত না, তাহলে আমি বাইকে নিচে চলে যেতাম। 400-500 টাকা দেওয়ার থেকে
ওঠার সময় এত কষ্ট করে উঠলাম, নামার সময় তো ইজি। নিচে নামার সময় এরকম অনেক মানুষই আছে যারা রাস্তা দিয়ে না ঘুরে এরকম শর্টকাট লাগাচ্ছে, কারণ এই যে শর্টকাটগুলো আছে এগুলো অনেক কম সময় লাগে পৌঁছতে নিচে, মানে যেটা 5 মিনিট লাগবে সেটা 1 মিনিটে নিচে নামা যায়। এখন বাজে ঘড়ির কাঁটায় 3টে 11 মিনিট। পৌঁছে গেলাম একদম নিচে, মানে যেখান থেকে ট্রেকিং শুরু করেছিলাম সেই জায়গায় পৌঁছে গেছি। নামার সময় একটু চ্যালেঞ্জিং ছিল, চেয়েছিলাম যতটা সম্ভব তাড়াতাড়ি নিচে নামা যায়, দৌড়ে দৌড়ে খালি শর্টকাট দিয়ে নেমেছি, সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। তা না হলে ওই 4:30টার মতো বেজে যেত। যেহেতু হাতে অনেক টাইম আছে সেই জন্য আজকে আমি আর থাকছি না এখানে। দেখি রাত্রে যদি কোনো ট্রেন থাকে কলকাতা কিংবা হাওড়া পর্যন্ত, তাহলে ওই ট্রেনে করে বেশি ফিরে যাব। চলুন তবুও আপনাদেরকে এখানে কয়েকটা হচ্ছে যে ধর্মশালা দেখিয়ে দিই। এখানে তো হোটেল নেই, এখানে সব হচ্ছে ধর্মশালা, তো সবই হচ্ছে জৈন ধর্মশালা। চলুন 2-3টে দেখিয়ে দিই। আপনারা এখানে আসলে না, আপনাদের তাড়াহুড়ো করে যাওয়ার দরকার নেই, কারণ সারাদিন এইভাবে গরুর মতো দৌড়ে আবার বাড়িতে ফিরে যাওয়া খুবই টাফ। যেমন গাধার মতো ছোলা খেয়েছি, তেমনি গাধার মতো দৌড়েছি নামার সময়। এক্সিট দিয়ে বেরিয়ে 1 মিনিটের মতো হেঁটে আসছি, মানে মধুবনের যে মার্কেট আছে, মেন মার্কেটের দিকে। এই বাম পাশে একটা সরস্বতী ভবন আছে, এখানে চাইলে আপনারা থাকতে পারেন। এখানে এসে আপনারা সামনে থেকে বুক করলে সব থেকে সুবিধা হবে আপনাদের। আমি খালি আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আরেকটা আছে, তো এখানেও হচ্ছে থাকা যায় ভেতরে। চলুন আগে এখানে আরও আছে সেটাও দেখাচ্ছি। আর যেখান থেকে পাহাড়ে ট্রেকিং করা শুরু করেছি ওখানে বাইরে বেরিয়ে না, ওখান থেকে প্রচুর গাড়ি এখন আছে এই সময়, যেহেতু এটা সিজন। নেই করে 10-12টা গাড়ি দাঁড়িয়ে আছে, যেগুলো সব হচ্ছে স্টেশনে যাচ্ছে। চলুন আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিই। এই যে দেখছেন মেন মার্কেট, এই মেন মার্কেটের আশেপাশে সব কিছু আছে, দূরে কোথাও দৌড়ানোর দরকার নেই। এখানে একটা ধর্মশালা রয়েছে, প্রচুর অপশন। এখানে আসলে বেশি কোথাও খোঁজার দরকার নেই, একদম হাতের নাগালে এখানে অনেক আছে। এখানে এসে আপনারা যেটাতে খুশি দাম বুঝে পছন্দ মতো বুক করে নেবেন। রাস্তার ধারে এই জায়গাটা দেখুন, এখান থেকে শেয়ারিংয়ে স্টেশনে যাওয়ার জন্য প্রচুর গাড়ি পাওয়া যাচ্ছে, অটো যাচ্ছে, মারুতি যাচ্ছে। আমি মারুতিতে করে যাব। আসার সময় নিয়েছিল 60 টাকা, যাওয়ার সময় নিচ্ছে 70 টাকা। আজকে আমি চললাম বিকানের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে করে। এই ট্রেনটা এখান থেকে ছেড়ে যায় 11টা বেজে 10 মিনিটে, আর হাওড়াতে গিয়ে পৌঁছবে ভোর 4টে বেজে 55 মিনিটে। 3 দিন ছাড়ে, রবিবার, সোমবার এবং বৃহস্পতিবার। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।